আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর কোনি উপন্যাসের অষ্টম পরিচ্ছেদ থেকে শেষ পরিচ্ছেদ পর্যন্ত। আমি আবার অন্য একটি ভিডিওতে প্রথম পরিচ্ছেদ থেকে সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটা কেউ দেখতে চাইলে অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্স ফলো করো। তাহলে চলো আজকের আমাদের পাঠ শুরু করা যাক। সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো, এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, কোনি উপন্যাসটি মতি নন্দীর লেখা, আমরা সবাই জানি। এবার শুরু করছি অষ্টম পরিচ্ছেদ। 2 সপ্তাহের পর অনুশীলনে উপস্থিত ছিল কোনি। সারা সকাল তার জন্য অপেক্ষা করেছে ক্ষিতিশ সিংহ। তার ভয় ছিল কখন কোনি কস্টিউম ছেয়ে বসে। অনুশীলনে ক্ষিতিশ সবসময় কোনিকে উৎসাহ দিতে থাকেন। ক্ষিতিশ কী করত? অনুশীলনে সবসময় কোনিকে উৎসাহ দিত। পৃথিবীর বড় বড় সাঁতারুদের আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রমের কথা বলতে থাকেন। কে থাকেন? ক্ষিতিশ সিংহ। অপেক্ষা করার পর ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরের বাড়ি উপস্থিত হন। বিষ্ণুধর তাকে দেখেই একটা বক্তৃতা লিখে দেবার অনুরোধ করলে। ক্ষিতিশ বিনোদভরকে রোজ ডাউন দেওয়ার একটা পরিকল্পনার কথা বলেন। বিনোদভর যেমন জুপিটারের প্রেসিডেন্ট, ঠিক তেমনই বিষ্ণুধরকে তার বিপক্ষ ক্লাব অ্যাপোলোতে ডোনেশন দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পরামর্শ দেন। সঙ্গে এটাও যোগ করেন যে বিনোদভর তার দাদাকে অ্যাপোলোয় প্রেসিডেন্ট হওয়ার জন্য 5,000 দিতে চেয়েছিলেন, তাই অন্তত 7,000 টাকা ডোনেশন দিতেই হবে। বিষ্ণুধর রাজি হয়ে যান। ঠিক সেই সময় লীলাবতী বিষ্ণুধরের বাড়িতে প্রবেশ করেন। কৌতূহল নিয়ে ক্ষিতিশ বিষ্ণুধরকে জানান যে ভদ্রমহিলা সেলামির টাকা দিতে এসেছিলেন, তিনি তার স্ত্রী। ক্ষিতিশ সিংহ জানতেন না বিষ্ণুধরই সেই বাড়িওয়ালা যার থেকে লীলাবতী দোকান ভাড়া নেবেন। বিষ্ণুধর ও ক্ষিতিশ সিংহ দুজনেই ব্যাপারটা জেনে অবাক হয়ে যায়। সুযোগ বুঝে ক্ষিতিশ বলেন তার ডোনেশনের টাকা তিনি কমিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং প্রেসিডেন্টও করে দেবেন। পরিবর্তে তিনি সেলামির টাকাটা ফেরত দিতে বলেন। বিষ্ণুধরও সুযোগ হাতছাড়া করতে না চেয়ে রাজি হয়ে যান। বাড়ি ফিরলে লীলাবতী জানতে চান ক্ষিতিশ সেখানে কি করছিল। এই সুযোগে ক্ষিতিশ বাড়িতে কোনির খাওয়ার ব্যবস্থা করিয়ে নিয়ে টাকাটা লীলাবতীকে ফেরত দেবেন ঠিক করেন। আবার 2,000 টাকার প্রেসিডেন্ট খুঁজে দিয়ে অ্যাপোলো ক্লাবে কোনির অনুশীলনের সব সুযোগ সুবিধেও জোগাড় করে নেন। কেন কোনি সেদিন অনুশীলনে আসেননি তার খোঁজ নিতে ক্ষিতিশ উপস্থিত হন তাদের বস্তিতে। সেখানে তিনি জানতে পারেন আগের দিন রাতে কোনির দাদা মারা গিয়েছে। কোনিদের পরিবার সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে রোজগারহীন হয়ে পড়েছে। এইবার পরবর্তী পরিচ্ছেদ দেখো। অনুশীলন চলাকালীন পরিশ্রান্ত কোনির কোনো কথা না শুনে একটা সরু বাঁশের লগা তুলে ক্ষিতিশ কোনির দিকে তেড়ে যান। জল থেকে উঠলেই মাথা ভেঙে দেবেন বলতে থাকেন। ক্লান্ত কোনি ফুঁপিয়ে বলতে থাকে বিকেলে যে সব পুষিয়ে দেবে। সকাল 9টার সময় কমলদিঘির পাশ দিয়ে যাওয়া পথিকরা এই দৃশ্য দেখতে থাকে। যন্ত্রণাকে অতিক্রম করেই যন্ত্রণা কি তা বুঝতে হবে, বিড়বিড় করে বলতে থাকেন ক্ষিতিশ সিংহ। কোনি সাঁতার শেষ করে দু চোখে ঘৃণা ও আক্রোশ নিয়ে ক্ষিতিশের দিকে তাকাতে থাকে। কোনির লোকবুকে প্রতিদিন সব কিছু লেখার সময় ক্ষিতিশ লক্ষ্য করেন তাকে না বলেই কোনি বেরিয়ে যাচ্ছে। 10টার সময় প্রজাপতি দোকান খোলা ও নানান ফাইফরমাস তাকে খাটতে হতো, আর তার বিনিময়ে কোনি 40 টাকা মাইনে পেত। দেরি হয়ে যাওয়ার ফলে লীলাবতী একদিন তাকে অপমান করে বেরিয়ে যেতে বলেন। খদ্দের এসে যাওয়ায় সে সময় কোনি রক্ষা পেলেও কাজের ফাঁকে তার প্রচণ্ড ঘুম আসে। এদিকে ক্ষিতিশ সিংহ কাপড়ের ছাঁট সংগ্রহ করে উপস্থিত হন কোনির বাড়িতে। শোনেন কোনি আগের দিন রাতে যাত্রা শুনে রাত 1টা নাগাদ ফিরেছে। কাপড়ের ছাঁটের থলি
এবং 5 টাকা কনির মার হাতে দিয়ে জানান খেলা হচ্ছে সাধনার জিনিস। বাড়ি ফিরে খেতে বসলে লীলাবতী বলেন কনি দোকানে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। ক্ষিতিশ সিংহ জানান আজ তিনি কনিকে খুব খাটিয়েছেন। খেয়ে উঠেই তিনি ঘুমন্ত কনির মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। রবিবার প্রজাপতি ও কনির ট্রেনিং দুটোই বন্ধ থাকায় ক্ষিতিশ কনিকে নিয়ে চিড়িয়াখানায় যান। সেখানে একটি বড়লোকেদের স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে যাওয়া এক শিক্ষিকার কাছে জল চেয়ে কনি প্রত্যাখ্যাত হয়। কিন্তু একটু পরেই ওই স্কুলের ছাত্রী হিয়া মিত্র শিক্ষিকার হয়ে ক্ষমা চেয়ে জলের গ্লাস দিতে চাইলে কনি তা ফেলে দেয়। কনির হয়ে ক্ষিতিশ হিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন, কিন্তু এটাও তিনি উপলব্ধি করেন যে হিয়াই কনির ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী। এবার 10ম পরিচ্ছেদ। দুর্গাপুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অনেকেই জেনে যায় যে ক্ষিতিশ একজন সাঁতারু তৈরি করেছেন। বালিগঞ্জের হিয়া কোনো প্রতিযোগিতায় নামেনি। অমিয়া ও বেলা তাই সব জায়গায় জয়ী হতে থাকে। ক্ষিতিশ মহারাষ্ট্রের মেয়ে রমা যোশীর 1 মিনিট 12 সেকেন্ডের 100 মিটার ফ্রি স্টাইল শেষ করার সংবাদ দেখে কনির অনুশীলন আরও কঠিন করেন। দিল্লির জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলার দল একটা সোনা, 2টো রূপো এবং 2টো ব্রোঞ্জ নিয়ে ফেরে। রমা যোশী একাই 6টি সোনা জেতে। শীত এসে গেলেও কনির অনুশীলন চলতেই থাকে। ক্ষিতিশের তত্ত্বাবধানে কনি 4 ধরনের সাঁতার শিখে যায়। তার শরীরের ওজন বেড়ে হয় 50 কেজি। বছর ঘুরে যায়। ভেলো জুপিটারের চ্যাম্পিয়নশিপে কনিকে নামানোর কথা তোলে। অমিয়া তাদের অপমান করেছিল, তার জবাব দিতে হবে। সেই সময় ধীরেন ঘোষ বধূ চ্যাটুর্যে কনিকে নিয়ে ক্ষিতিশ সিংহের সামনে ব্যঙ্গ করেন। ধীরেন ঘোষ কথার মধ্যে জানান এটাই অমিয়র শেষ সিজন। তার বিয়ে ঠিক হয়েছে, সে কানাডায় চলে যাবে। ক্ষিতিশ সিংহ ভাবেন অমিয়কে না হারাতে পারলে জীবনের একটা অপূর্ণতা থেকে যাবে, তাই তিনি কনিকে জুপিটারের প্রতিযোগিতায় নামাবেন স্থির করেন। এরই মাঝে তিনি কনির চোখের সামনে রমা যোশীর 70 সেকেন্ড সময়টি লিখে রেখে তাকে উজ্জীবিত করেন। কনি ও অমিয়াকে হারানোর জন্য মুখিয়েছিল। এই ঘটনার 3 মাস পরে ক্ষিতিশ জানতে পারেন জুপিটার ষড়যন্ত্র করে কনিকে প্রতিযোগিতায় এন্ট্রি দিতে চাইছে না। তিনি ক্রুদ্ধ, রেগে যায়, উত্তেজিত হন। বিষ্ণুচরণ ধরও উত্তেজিত হন। নকুল মুখুজ্জে শুধু ক্ষিতিশের কাছে জেনে নেন যে ক্ষিতিশ কনির জয়লাভের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী। ক্ষিতিশ সিংহ দৃঢ়তার সঙ্গে উত্তর দেন নিশ্চয়ই। পরবর্তী পরিচ্ছেদ 11। দেখো, প্রচুর দর্শক এবং মহা উত্তেজনা নিয়ে জুপিটার সুইমিং ক্লাবের প্রতি বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও ভিড়ে ফেটে পড়েছিল কমল দিঘি। শেষ দিনে দুপুর 2:30 থেকে প্রতিযোগিতা শুরু হয়। 100 মিটার ফ্রি স্টাইল বিভাগে মহিলা প্রতিযোগীদের ডাকা হয় দ্বিতীয়বারের জন্য। এতক্ষণ পর্যন্ত কমল দিঘির অ্যাপোলো অংশে মন্থর গতিতে কনি অনুশীলনে রত ছিল। ক্ষিতিশ সিংহ এসে তাকে ডাকেন। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুদের মধ্যে অমিয়া, বেলাসহ আরও 6টি মেয়ে উপস্থিত হয়। হরিচরণ এবং ধীরেন ঘোষ 5 নম্বর প্ল্যাটফর্মের পিছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা কনিকে চিনতে পারে। জুপিটারের ব্লকের উপর 8 জন এবং অ্যাপোলোর ব্লকে 1 জন মেয়ে, মোট 9 জন প্রতিযোগী ওঠে। উচ্চকিত ধ্বনিতে গ্যালারি বুঝিয়ে দেয় কিছু একটা ঘটতে চলেছে। প্রথমবার অমিয়া ও কনি ছাড়া সবাই জলে ঝাঁপ দেয়। নতুন ক্যাব লাগিয়ে ফটাস শব্দের সঙ্গে 9টি মেয়ে জলে পড়ে। 30 মিটার পর্যন্ত কনি ও অমিয়া সমান রেখায়। তারপর অমিয়া একটু করে এগোতে শুরু করে। জুপিটারের পক্ষ থেকে অমিয়ার জন্য এবং অ্যাপোলোর পক্ষ থেকে কনির জন্য চিৎকার শুরু হয়। অমিয়া প্রথম 50 মিটার শেষ করে ঘুরতেই টর্নেডোর মতো ছিটকে আসে কনি। 70 মিটার পর থেকে অমিয়া নিভতে শুরু করে।
তার জন্য স্লোগান ধ্বনিত হয়। কিন্তু ফাইট কোনি ফাইট এই স্লোগানে কোনি তখন অমিয়কে পিছনে ফেলেছে আর হাত পায়ের ওঠানামায় হিংস্র ভঙ্গিতে সে অমিয়র আগেই ফিনিশিং বোর্ড স্পর্শ করে। এতক্ষণ ভাবলেশহীন হয়ে থাকা ক্ষিতিশ সিংহ আনন্দে লাফাতে শুরু করেন এবং হরিচরণ ধীরেন ঘোষ এদের যথাযথ জবাব দেওয়ার খুশিতে আনন্দে আত্মহারা হন। ভেলো তাকে থামানোর চেষ্টা করে। বিষ্ণুধর আনন্দে অজ্ঞান হয়ে যান। ক্ষিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই বলেন, 10 কেজি রসগোল্লার অর্ডার দিয়েছেন। ক্ষিতীশ তাকে ব্যান্ড পার্টি ও কনিকে নিয়ে নর্থ ক্যালকাটা ঘোরানো বন্ধ করতে বলেন। ক্ষিতীশ সিংহ আনন্দে কনির সময়ের হিসাব রাখতে ভুলে গিয়েছিলেন। প্রজাপতি দোকানে যাওয়ার দেরি হচ্ছে বলেও কনি রসগোল্লার জন্য চলে যেতে ইতস্তত করে। সেদিন রাত্রে লীলাবতী ক্ষিতীশকে বলেন, অত লোকের সামনে ক্ষিতীশের উত্তেজনা, আনন্দের প্রকাশে তিনি লজ্জা পেয়েছেন। তবে এতে স্পষ্ট হয় তিনি সেদিন প্রতিযোগিতা দেখেছেন। কনিকে রাতে বাড়ি পৌঁছে দেওয়ার সময় কনি ক্ষিতীশ সিংহকে বলেন, অনুশীলনের সময় এমনকি প্রতিযোগিতার সময়ও জলের নিচে সে তার দাদার মতো একটা মুখ দেখতে পেয়েছে। এবার পরবর্তী পরিচ্ছেদ, দ্বাদশ পরিচ্ছেদ দেখো। অবশেষে কনি বাংলা দলে জায়গা পায়। জুপিটার ও তার গোষ্ঠীর লোকজনের আধিক্য ও আধিপত্যে এই প্রস্তাব গৃহীত হয়েছিল যে অ্যাপোলোর কাউকে নেওয়া হবে না, কিন্তু বাংলার স্বার্থে কনিকে নেওয়া প্রয়োজন। এই কথা বলে বিরোধিতা করেন বালিগঞ্জ সুইমিং ক্লাবের কোচ প্রণবেন্দু বিশ্বাস। স্টেট চ্যাম্পিয়নশিপে প্রণবেন্দু এবং সবাই দেখেছেন যে কী ঘটনা ঘটেছিল। প্রথমে 100 মিটার স্ট্রোকে কনির সঙ্গে হিয়ার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, কিন্তু ধীরেন ঘোষের মতো জুপিটারের লোকেদের দলবাজি ও হিংসায় তাকে বাতিল ঘোষণা করা হয়। 200 মিটার ফ্রিস্টাইলে কনি প্রথম হয়ে শেষ করার পরও কনিকে দ্বিতীয় ঘোষণা করা হয়। 200 মিটার ব্যাকস্ট্রোকে ফল্টি টার্ন নিয়েছে কনি, এই অজুহাতে তাকে বাতিল করা হয়। 2 বার বাতিল এবং 1 বার প্রথম হয়েও শেষ পর্যন্ত দ্বিতীয় হয়ে যাওয়ার ফলে কনি আড়ষ্ট হয়ে যায়। 100 মিটারেও কনির লেনে ইলা ইচ্ছাকৃত প্রবেশ করে যায়। জুপিটারের ষড়যন্ত্রে কনি পিছিয়ে পড়েও শেষ 100 মিটার সে যেভাবে দ্রুতগতিতে সাঁতার কেটে তৃতীয় স্থানে ঢুকে পড়ে তা দেখে সকলে অবাক ও মুগ্ধ হয়। হিয়ার বাবা মুগ্ধ হয়ে কনিকে অভিনন্দন সূচক সান্ত্বনা দেন। এই ঘটনার পর ক্ষিতীশ ও কনির সঙ্গে জুপিটারের লোকজনেদের ধস্তাধস্তি হয়। প্রণবেন্দু সভার সকলকেই জানান যে এই মুহূর্তে এই ইভেন্টে বাংলায় কনির সমকক্ষ কেউ নেই। মহারাষ্ট্রের থেকে বাংলার চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনার জন্য কনিকে প্রয়োজন, একথা প্রণবেন্দু যুক্তি দিয়ে বোঝান। সভায় বিতর্ক শুরু হলে তিনিও বালিগঞ্জ সুইমিং ক্লাবের সাঁতারুদের নাম প্রত্যাহার করে নিতে চান। প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলোর সাঁতারুকে দলে ঢোকাতে চান। এই অভিযোগ উঠলে তিনি জবাব দেন যে শুধুমাত্র বাংলার স্বার্থে তিনি কনিকে দলে চেয়েছেন। অবশেষে কনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন পায়। বাংলার ম্যানেজার মেয়েদের কোচ, ছেলেদের কোচ হিসাবে নিযুক্ত হন যথাক্রমে ধীরেন ঘোষ, ভাদুরী এবং হরিচরণ মিত্র। মাদ্রাজ মেলে সন্ধ্যায় রওনা হওয়ার সময় স্টেশনে কনিকে ছাড়তে উপস্থিত হন ভাদু, কান্তি, চণ্ডু এবং ক্ষিতীশ সিংহ। জীবনে প্রথম দূরে যাওয়ার ভয়ে কনি চুপ করেছিল। ভাদু, কান্তি তাকে নানানভাবে সাবধান বাণী শোনায়। ট্রেনটি ছাড়ার সময় ক্ষিতীশ দেখেন
কনির দুগাল বেয়ে জল ঝরছে। ক্ষিতীশকে সে জানায় তার ভয় করছে। 2 ঘন্টা পর খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে কনির সামনে ক্ষিতীশ হঠাৎ হাজির হয়ে তাকে চমকে দেয়। অভিমানে আনন্দে কনির চোখ দিয়ে জল পড়তে থাকে। মাদ্রাজ যাওয়ার জন্য কনি ক্ষিতীশকে অনুরোধ করে। দুজনের মধ্যে অভিমানের কথোপকথন হয়। তারপর ক্ষিতীশকে আর দেখতে পাওয়া যায়নি। কারণ কিনা বিনা টিকিটে ভ্রমণের জন্য চেকারের হাতে ধরা পড়ে পুলিশ হেফাজতে তার স্থান হয়। ক্ষিতীশ সিংহের পরবর্তী পরিচ্ছেদ। মাদ্রাজে পৌঁছে হোটেলের ঘরেই কনি শুয়েছিল। মাত্র 15 টাকা তার সম্বল হয় সে শহর দেখতে বা বাজার করতে যেতে চায়নি। মাত্র 15 টাকায় ছিল কনির কাছে তখন সম্বল, সেই জন্য সে কোথাও যায়নি। 17 বালিশ, চাদর, ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদির মধ্যে তার মূল্যবান সম্পত্তি ছিল শুধু কস্টিউম। হোটেলে বেলা তার ক্রিম কমে যাওয়ায় প্রসঙ্গে কনিকে লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করে। এই অপবাদে কনি লজ্জিত ও ভয় পায়। এই একাকী অবস্থায় ক্ষিতীশ সিংহের জন্য কনির ভীষণ দুঃখ হয়। হঠাৎই ঘরে হিয়া ঢুকে একটা চকলেট কিছুটা খেয়ে বাকিটা কনির দিকে ছুঁড়ে দেয়। কনি তা প্রত্যাখ্যান করে। হিয়া বেলার ক্রিমের কৌটো হাতে নিয়ে ক্রিম মেখে কিছুটা কনির গালে মাখিয়ে দেয়। বাবার বন্ধুর বাড়ি যাচ্ছে, 2 ঘন্টা পরে ফিরবে, কনিকে একথা বলে চলে যায়। ইতিমধ্যে ঘরে হরিচরণ ঢোকে। সে কনিকে হতবাক করে দেয়। এই দুঃসংবাদ দিয়েছে। একটি ইভেন্টেও কনির নাম নেই। দুঃখে ব্যথায় কনির অন্তর কেঁদে ওঠে। এরপর মেয়েরা হোটেলে ফেরে। হঠাৎ বেলা তার ক্রিম কমে গিয়েছে বলে চিৎকার শুরু করে এবং ঘরে একমাত্র কনি ছিল বলে তাকে চোর অপবাদ দেয়। তার ব্যাগ উল্টে তল্লাশি চলতে থাকে। হঠাৎই বেলা কনির গালে ক্রিমের গন্ধ পেয়ে চোর ধরার উত্তেজনায় চিৎকার শুরু করে। কনি সমস্ত চিৎকারের মাঝেও সত্য কথা বলতে চায় যে হিয়া এসে ক্রিম মেখেছে এবং তার গালে ক্রিম মাখিয়ে দিয়েছে। হিয়ার নামে চোরের অপবাদ দেওয়ার সবাই কনিকে নিয়ে বিদ্রুপ শুরু করে। প্রণতি ভাদুরী জানান হিয়া ফেরা পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত ছিল। চোরের অপবাদে বেলার হাতে মার খেয়েও কনি চুপ করেছিল। এরপর হিয়া ঢোকে এবং বলে সেই ক্রিম মেখেছে 2 দিন ধরে এবং কনির গালেও নিজে মাখিয়ে দিয়েছে। এই ঘটনা শুনে বেলা অপ্রতিভ হয়ে যায়। বেলার উপরে হওয়া সমস্ত রাগ কনি হিয়ার উপরে দেখায় এবং বিরক্তি সহ বলে পরের জিনিস না বলে ব্যবহার করার অন্যায়। হিয়া হেসে মজা করে এবং ক্ষমা চেয়ে নেয়। সেই সময় কনি ছুটে এসে হিয়াকে চড় মারে এবং বলে তার জন্যই চোর বদনাম পেয়েছে। কনি এটাও জানিয়ে দেয় সে হিয়াকে হিংসা করে না, তাই কখনো যদি সে হিয়াকে জলে পায় তাহলে নিজেকে প্রমাণ করে দেবে। পরবর্তী পরিচ্ছেদ অর্থাৎ শেষ পরিচ্ছেদ দেখো। সমুদ্র তীরের এক সুসজ্জিত সুইমিং পুলে মাদ্রাজ জাতীয় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কনির চোখে সুইমিং পুলটি ছিল খুবই সুন্দর। কনি একাই নিজের মতো করে অনুশীলন সেরে জল থেকে ওঠার পর রমা যোশীর সঙ্গে তার আলাপ হয়। তার চোখে তাৎপর্যপূর্ণ 70 সংখ্যাটি ভেসে ওঠে। প্রতিযোগিতায় বাংলাকে প্রথম সোনা এনে দেয় হিয়া। প্রতিযোগিতা দেখে এবং বাংলার মেয়েদের পুরস্কার নিতে দেখে কনির অন্তর ব্যথায় কেঁদে ওঠে। ইতিমধ্যে হিয়াকে কেন্দ্র করে প্রণবেন্দুর সঙ্গে হরিচরণদের তর্ক শুরু হয়। কনিকে দেখিয়ে প্রণবেন্দু বলেন যে তিনি শুধু বাংলার স্বার্থ ভাবেন, কিন্তু হরিচরণদের জেদ ও চক্রান্তে কনি শুধুই গ্যালারিতে বসে। প্রতিযোগিতার বৃহস্পতিবার
200 মিটার ফ্রি স্টাইল ও 100 মিটার বাটারফ্লাইয়ে অমিয়া ও বেলার নামার কথা। তাই ধীরেন ঘোষ তাদের জন্য ভালো খাবারের বন্দোবস্ত করার কথা বলেন। তিনি কিছু বক্তব্য রেখে বাংলার মেয়েদের উৎসাহিত করার চেষ্টা করেন। এরপর রমা যোশী একের পর এক সোনা পেতে শুরু করে। অমিয় গম্ভীর হয়ে যেতে থাকে। চ্যাম্পিয়নশিপের মাঝে হিয়া ও রমা 2টি করে সোনা এবং বাংলা 14 পয়েন্ট ও মহারাষ্ট্র 16 পয়েন্ট এসে দাঁড়ায়। 400 মিটার প্রতিযোগিতায় অমিয়া হেরে যায় রমা যোশীর কাছে। হিয়ার উপর বাংলা নির্ভর হয়ে পড়ে। সেই রাতেই অমিয়া তার শ্রেষ্ঠত্ব হারানোর কষ্টে ভেঙে পড়ে। হিয়া যে তার জায়গা দখল করে নিচ্ছে তা বুঝতে পারে। 400 মিটার রিলেতে নিজেকে প্রমাণ করার জন্য অমিয়া মুখিয়ে ওঠে। পরের 2টি প্রতিযোগিতায় রমাকে হারিয়ে হিয়া জেতে। তখন বাংলা 2 পয়েন্ট পিছিয়ে। তারপর 2টি বিভাগে হিয়া সোনা জেতার পর বাংলা ও মহারাষ্ট্র যখন সমান পয়েন্টে দাঁড়িয়ে, তখন বাংলার এগিয়ে যাওয়া অমিয়ার উপর নির্ভর করে। জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ দিনের প্রথম ইভেন্ট 100 মিটার ফ্রি স্টাইলে অমিয়ার ক্র্যাম্প শুরু হয় এবং 100 মিটার ফ্রি স্টাইলে অমিয়ার কী হয়? যন্ত্রণা হয়। যন্ত্রণায় কাতর অমিয়কে মাঝপথে তুলে নিতে হয়। রমা যোশী জেতার ফলে মহারাষ্ট্র 3 পয়েন্ট এগিয়ে যায়। শেষ ইভেন্ট 400 মিটার রিলেতে সোনা জিতে বাংলা 10 পয়েন্ট সংগ্রহ করতে পারলে তবেই বাংলার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। যেহেতু অমিয় অসুস্থ, তাই হিয়া পুষ্পিতা বেলার পর বাংলার চতুর্থ প্রতিযোগী কে হবে এই নিয়ে আলোচনা শুরু হয়। রিজার্ভে ছিল অঞ্জু এবং কনি। প্রণবেন্দু সিদ্ধান্তে কনিকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হিয়া কনিকে রাজি করাতে চায়, কিন্তু রাগ অভিমান কষ্টে কনি রাজি হয় না। হিয়া কনিকে আনস্পোর্টিং বললে কনি জ্বলে ওঠে এবং নামতে চায়। শেষ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে হিয়া, তারপর পুষ্পিতা এবং তারপর বেলা বাংলার হয়ে অংশগ্রহণ করে কনিকে যথাসাধ্য এগিয়ে রাখার চেষ্টা করে। এরপরেই নামে কনি। ইতিমধ্যে ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল নিয়ে ক্ষিতিশ সিং উপস্থিত হন। তার ফাইট মন্ত্রে কনির ভিতরকার স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। রমা যোশীর 3 সেকেন্ড পরে কনি জলে ঝাঁপিয়ে পড়ে। ব্ল্যাক প্যান্থারার শিকার ধরার মতো সে রমাকে ধাওয়া করে। দর্শকরা উত্তেজনা নিঃশ্বাস নিতে ভুলে যায়। এক ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে কনি রমা যোশীর আগেই প্রতিযোগিতা শেষ করে। বাংলার মেয়েরা ছুটে আসে, অভিনন্দন এবং আদরে ডুবে যায় কনি। পুরস্কারের ভিক্টরি স্ট্যান্ডে কনির গলায় সোনার মেডেল পরানো হয়। ক্ষিতিশ তার শীর্ণ শরীরে দেখতে থাকেন সব কিছু। ক্ষিতিশকে দেখে কনির 2 চোখ জলে ভরে ওঠে। কনি জানতে চায় ক্ষিতিশ কোথায় ছিল। ক্ষিতিশ জলের দিকে দেখিয়ে বলেন, তিনি ওই জলের নিচে লুকিয়ে বলছিলেন, মানুষ সব পারে, ফাইট কনি ফাইট। কনি বলে, সে যন্ত্রণায় কিছু দেখেনি, যন্ত্রণায় সে মরে যাচ্ছিল। ক্ষিতিশ সিংহ বলেন, ওই যন্ত্রণাটাই তিনি, এবং বলার সঙ্গে সঙ্গে হেসে ওঠেন। উপস্থিত সবাই দেখে যে মেয়েটা আশ্চর্য সাঁতার কাটল, সে পাগলাটে ক্ষিতিশ সিংহের বুকে মাথা ঘষছে এবং কাঁদছে। তার মাথায় ক্ষিতিশ সিংহের চোখ থেকে জল ঝরে পড়ছে। কনি উপন্যাসের প্রত্যেকটা পরিচ্ছেদই কিন্তু সহজ সরল ভাষায় বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই পাশে থেকো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।